আমার প্রিয় ছাত্রছাত্রী, আবারও তোমাদের স্বাগত জানাই আমার ক্লাসে। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে বিশেষ অসুবিধার কারণে। তো আজকে আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই ক্লাসে আমরা যে পাঠ্য বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব বা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা নবম শ্রেণীর পাঠ্য ছাড়পত্র কবিতাটি। ছাড়পত্র কবিতাটি লিখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মা ছিলেন সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের পিতৃভূমি ছিল অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারিহরে, কিন্তু তার দাদা মহাশয় মানে দাদু সতীশচন্দ্র ভট্টাচার্য সে সময় কলকাতার কালীঘাটের 42 নম্বর মহিম হালদার স্ট্রিটের বাড়িতে বসবাস করতেন। সেখানেই কবির জন্ম হয়। তার সুকান্ত নামকরণ করেছিলেন জেঠথুতো দিদি রানী। তো সুকান্ত ভট্টাচার্য তার পড়াশোনা শুরু করেন কমলা বিদ্যা মন্দিরে। তার মায়ের মৃত্যুর পর তারা সেখান থেকে চলে যান 20 নম্বর নারকেলডাঙ্গা মেন রোডের বাড়িতে। সেখানে বেলেঘাটার দেশবন্ধু বিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করেন। এখানেই তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে সাহিত্যপ্রেমী অরুণাচল বসুর সঙ্গে। এই অরুণাচল বসুর নাম সুকান্ত ভট্টাচার্যের বিভিন্ন কাব্যে বা চিঠিপত্রে আমরা উল্লেখ পাই। অরুণাচলের মা সরলা দেবী মাতৃহীন সুকান্তকে কিন্তু সন্তান স্নেহে সন্তানের মতো ভালোবাসতেন। তো তার পড়াশোনার যখন চলছিল দুবার চেষ্টা করা সত্ত্বেও কবি সুকান্ত ভট্টাচার্য অঙ্কে পাশ করতে পারেননি বলে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন। তবে সে সময় এক অভিনব ঘটনা ঘটে। তার রানার ও অন্য একটি কবিতা গুয়াহাটি ও পাটনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়। যাই হোক, সুকান্ত ভট্টাচার্য 1941-42 খ্রিস্টাব্দ নাগাদ তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। দেখো, সময়টা 1941-42 সাল, সেটা খুব একটা মূল্যবান একটা সময়। সেই সময় ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ এসে পড়েছে। এই সময়ে তিনি অন্নদাশঙ্কর ভট্টাচার্যের দ্বারা প্রভাবিত হন এবং প্রথমে ছাত্র ফেডারেশন এবং পরবর্তী সময় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। এই কথাটা বলার কারণ হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্য ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি তার বন্ধু বা তার পরিচিত ছাত্রনেতা অন্নদাশঙ্কর মিলে দুজনে মিলে, কবি এবং অন্নদাশঙ্কর উভয়ে মিলে অবিরাম চেষ্টা করতে করতে 1 বৈশাখ 1350 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন কিশোর বাহিনী। 1944 খ্রিস্টাব্দে এই বাহিনীর প্রধান নির্বাচিত হন সুকান্ত।
ওই সময়ে অরণি, জনযুদ্ধ এবং অন্যান্য পত্রপত্রিকায় সুকান্ত নানা বিষয়ে নিয়ে আলোচনা বা লেখালেখি প্রকাশ করেন। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে সে অল্প বয়স থেকেই তিনি কাব্য রচনা শুরু করেছিলেন এবং তার কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, নীতিগুচ্ছ, মিঠে করা, অভিযান ও হরতাল। এগুলির মধ্যে কিন্তু অনেকগুলি তোমার গল্প, নাটক, কবিতার সংকলন। প্রচণ্ড অভাব অনটন এবং খুব বেশি পরিমাণে, যেহেতু তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, খুব বেশি পরিমাণে পরিশ্রমের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয়। 1 এপ্রিল 1947 খ্রিস্টাব্দে যাদবপুরে যক্ষা হাসপাতালের লেডি মেয়রের হার্বার্ট ব্লকে 1 নং পেইং বেডে ভর্তি হন তিনি। তার যক্ষা হয়ে গেল। কিন্তু 13 মে 1947 খ্রিস্টাব্দে সকাল 11:30 সুকান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তিনি মারা যান। তার সম্পর্কে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, আমাদের মধ্যে জীবনের আশঙ্কাকে মুখর করে তোলার তপস্যায় সুকান্ত তার বাঙ্ময় জীবনকে আহুতি দিয়েছেন। এই হলো মোটামুটিভাবে কবি পরিচিতি। তারপর আমাদের যে ছাড়পত্র কবিতাটি, তার উৎসটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে এই ছাড়পত্র কবিতাটি? ছাড়পত্র কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এই কাব্যে কবিতার সংখ্যা মোট 38টি। কাব্যটি প্রকাশিত হয় 1947 খ্রিস্টাব্দে। তবে একটা বিষয় কি দুঃখের বিষয়ে বলা যায় যে কবির প্রায় অধিকাংশ কবিতাই বা রচনাই তার মৃত্যুর পর প্রকাশিত হয়। খুব অল্প বয়সে তিনি মারা যান। 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 1947 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আমাদের যে পাঠ্য কবিতাটি, এই কবিতাটির নামকরণ কিন্তু কবি করেননি। তার যে অগ্রজ কবি বা তার খুব কাছের একজন কবি সুভাষ মুখোপাধ্যায়, সেই সুভাষ মুখোপাধ্যায়ের নামও তোমরা শুনে থাকবে। সুভাষ মুখোপাধ্যায় ও অন্যান্য আরও অনেকে মিলে এই কবিতার নামকরণ করেছিলেন। যাই হোক, এই কবিতাটির বিষয় কি বা বিষয়বস্তু কি? কবিতাটির বিষয়বস্তু হলো যে কবি বলছেন, আজকে রাত্রে সদ্যজাত মানে সবে জন্ম হয়েছে শিশুর মুখে একটি ছাড়পত্র পাওয়ার খবর পাওয়া গেল। যে শিশুটা আজকে রাত্রেই জন্মগ্রহণ করেছেন তার মুখে একটা খবর পাওয়া গেল যে সে একটা ছাড়পত্র পেয়েছে। সে সুতীব্র চিৎকার করে নতুন বিশ্বের দরজায় জানান দিচ্ছে। কি জানান দিচ্ছে? তার অধিকারের কথা। যে সময়টাতে কবিতাটা লেখা হয়েছিল সে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা চলছে, সেই সময়টাতে লেখা হয়েছে। মানুষের যে সাধারণ অধিকারটুকু ছিল না সেই সময়ে, খাদ্যের অভাব দেখা দিয়েছিল, বাসস্থান মানুষের ঠিক ঠিকানা ছিল না।
সেই কারণেই হয়তো কবি কথাগুলি লিখেছেন। সেই ছোট্ট শিশুটা, যে শিশুটা জন্মগ্রহণ করেছে, সে একটা ছাড়পত্র পেয়েছে এবং সে জানান দিচ্ছে সুতীব্র চিৎকার করে তার অধিকারের কথা। তার শরীর খর্বাকৃতি, নিঃসহায় হলেও সে তার মুষ্টিবদ্ধ হাতকে ঊর্ধ্বে তুলে এক দুর্বোধ্য প্রতিজ্ঞা ব্যক্ত করে। সেই ভাষাটা, যে ভাষায় সে তার অধিকারের কথা ব্যক্ত করছে, কেউ না বুঝলেও বক্তা মানে কবি তার অভিপ্রায় সম্পর্কে অবগত, তিনি বুঝতে পেরেছেন। শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখের ভাষা তিনি পরে বুঝে ফেলেন। জীর্ণ পৃথিবীতে তারা এখন মূল্যহীন, তাদের এখন জায়গা ছেড়ে দিতে হবে। কার জন্য? নতুন শিশুর জন্য। দেখো, এটা স্বাভাবিক বিষয়। পুরনো জিনিসকে বা পুরনো মানুষ যারা আছে তারা বিদায় নিলেই সেই জায়গাটা নতুন মানুষ বা নতুন জিনিস দখল করে। এটাই প্রকৃতির নিয়ম। পুরনো যায়, নতুন আসে। যেমন আজকের দিনটা পুরনো হয়ে গেছে, যখন যাবে সে দিনটা চলে গেলে, আজকের দিনটা যখন চলে যাবে পুরনো হয়ে, তখনই আগামীকালকের নতুন একটা দিন আমরা পাব। এটা প্রকৃতির নিয়ম। মানে পুরনোরা বিদায় নিলেই নতুনরা আসে। ঠিক তেমনি কবি বলছেন যে তাদের চলে যাওয়ার সময় এসছে, এবং কেন চলে যাওয়ার সময় এসছে? নতুন শিশুকে সেই স্থানটা করে দেওয়ার জন্য। তাদের জায়গা ছেড়ে দিতে হবে নতুন শিশুদের জন্য, কবি বলছেন। তবে তার আগে তিনি আমৃত্যু নবজাতকের জন্য, যে শিশুটা আজকেই জন্মগ্রহণ করেছে, তার জন্য প্রাণপণে পৃথিবীর সমস্ত জঞ্জাল সাফ করতে হবে। পৃথিবী আর যে জঞ্জাল হয়ে আছে, জঞ্জালময় পৃথিবী হয়ে আছে, সমস্ত কিছুকে পরিষ্কার করে নতুন একটা পৃথিবী সেই শিশুকে দিতে হবে উপহার স্বরূপ, যাতে পৃথিবীটা তাদের কাছে বাসযোগ্য হয়। দেখো, আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোভিড-19 পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে মানুষের জন্য। কারা তৈরি করেছে? পুরনো মানুষরা, যারা এখন বয়স্ক আছে। তাদেরকে আমি পুরনো মানুষ বলছি, কারণ তারা পৃথিবী অনেক দিন দেখেছে। তো তারা তৈরি করেছে, এবং তাদেরকে কি করতে হবে? এই পরিস্থিতিটা মোকাবেলা করে একটা নতুন পৃথিবী আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। কবি সেই কথাটাই বলছেন যে সদ্যজাত শিশুর জন্য একটা জঞ্জাল মুক্ত পৃথিবী তিনি রেখে যেতে চান, যাতে পৃথিবীটা তাদের বাসযোগ্য হয়। সদ্যজাত শিশুদের কাছে এই মর্মে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সবশেষে ইতিহাস হয়ে যাওয়ার আগে যে পুরনো জিনিসগুলি বা পুরনো ব্যক্তিরা ইতিহাস হয়ে যাবে, তার আগে কি তিনি তার রক্তে নতুন শিশুকে আশীর্বাদ করে যেতে চান। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আসলে কি, জন্ম মৃত্যু পৃথিবীতে চক্রাকারে আবর্তিত হয়। জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী। একইভাবে নতুন পুরনো আসা যাওয়া, দেখো প্রত্যেকটা কিন্তু, আমি যে শব্দগুলি বলছি প্রত্যেকটা একটার বিপরীত। নতুন পুরনো আসা যাওয়া, আলো ছায়া সমস্তই কিন্তু ঘুরে ফিরে আসে। তাই সদ্যজাত শিশু পৃথিবীতে আবির্ভূত হয়ে সুতীব্র চিৎকারে মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে উত্তোলিত করে দুর্বোধ্য প্রতিজ্ঞায় যখন তার অধিকার ব্যক্ত করে,
তখন কবিকে বুঝে নিতে হয় এবার তাদের চলে যাওয়ার সময় হয়েছে, তাদের চলে যেতে হবে। তারা এখন জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, তাদের আর কিচ্ছু করার নেই, ব্যর্থ হয়ে গেছে, মৃত হয়ে আছে, কারণ তারা অকেজো হয়ে যাচ্ছে আর ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। কিন্তু নতুনদের যথোপযুক্ত স্থান করে দিতে হলে প্রাক্তন যে বাসিন্দারা আছে, যে কথাটা আমি আগেই বলেছি, প্রাক্তন যে বাসিন্দারা আছে যারা চলে যাবে তাদের একটি দায়বদ্ধতা আছে। সেই কারণেই কবি পৃথিবীকে জঞ্জালমুক্ত করে পরিশেষে ইতিহাস হয়ে যাওয়ার আগেই নতুন শিশুকে নিজের রক্তে বা রক্ত দিয়ে, নিজের প্রাণ দিয়ে হলেও আশীর্বাদ করে যাওয়ার কথাটা বলেছেন। এটাই কবিতার মূল বিষয়বস্তু। তারপর দেখো কবিতার যে নামকরণ, আমি বারবার একটা কথা বলি যে নামকরণের মধ্য দিয়ে আমরা কবিতাতে প্রবেশ করি, কবিতার বিষয়বস্তুটা আমরা বোঝার চেষ্টা করি। তো এই কবিতার মধ্যে কি হয়েছে যে কবি সুকান্ত ভট্টাচার্যের যে ছাড়পত্র কবিতা, সেখানে আমরা লক্ষ্য করি একটি সদ্যজাত শিশুর সুতীব্র চিৎকার, তার দেহ খর্ব তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত। সে কি করছে? দুর্বোধ্য ভাষায় প্রতিজ্ঞা ব্যক্ত করে। অন্য কেউ বুঝতে না পারলেও কবি বুঝতে পারেন, সে কথাটাই বলেছেন তিনি। তো সে কি করছে যে কবির কাছে, বা কবি বুঝতে পারছেন সেই শিশুটা বলছে যে তারও এই পৃথিবীতে বসবাস করার অধিকার আছে, এই মর্মেই সে একটা অলৌকিক ছাড়পত্র নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ছাড়পত্র অ্যাকচুয়ালি মানে হচ্ছে অনুমতিপত্র। তো সেই শিশুটা একটা অনুমতিপত্র পেয়েছে এবং কবি বলছেন কি, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। তো এই যে কবিতাটা, সেই কবিতার আরেকটি লাইনে আছে কি, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে তিনি বুঝতে পারছেন কি যে তাদের মতো পুরাতনদের এখন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, যা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তাই নবজাতকের ছাড়পত্রকে মান্যতা দেওয়ার জন্য অলিখিত এক দায়বদ্ধতায় পৃথিবীকে তিনি জঞ্জালমুক্ত করে সেই শিশুর বাসযোগ্য করে তুলতে চান। এসব কথা আমরা বিবেচনা করলে খুব সহজেই বুঝতে পারি কবির সম্ভাব্য কৃত্যকর্ম সম্পাদনের মূলে রয়েছে উল্লিখিত নবজাতকের ছাড়পত্র। সর্বোপরি শিশুই এই কবিতার মূল বিষয় বা তার ছাড়পত্রটা। যদিও কবির কোথাও আক্ষরিক অর্থে ছাড়পত্র পাওয়ার ইঙ্গিত নেই, তিনি একটা অলৌকিক ছাড়পত্রের কথা বলেছেন, কিন্তু কবির বিবেক ও অনুভূতির সূত্রে আমরা বুঝে নিতে আমাদের অসুবিধা হয় না যে নবজাতক ও কবির মধ্যে একটা অলিখিত অকথিত এক ধরনের অনুভবের ছাড়পত্রের বিনিময় হয়েছে। তাই এই অন্তর্নিহিত ভাববস্তুর সাপেক্ষে কবিতার যে শিরোনাম ছাড়পত্র, সেটা অত্যন্ত সার্থক এবং সঙ্গত হয়েছে। তো দেখো, আমি মোটামুটি কবিতাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তার বিষয়বস্তুর মধ্য দিয়ে। তবু আমরা কবিতাটা চলো একবার আলোচনা করে নিই। কবিতাটা পাঠ করে। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে,
তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। যে শিশুটা আজকে রাত্রেই ভূমিষ্ঠ হয়েছে, এই পৃথিবীতে এসেছে, জন্মগ্রহণ করেছে, তার মুখে কবি খবর পেয়েছেন সে পেয়েছে একটা ছাড়পত্র। কিসের ছাড়পত্র? এবং সেই ছাড়পত্র পেয়ে সে কী করছে? নতুন বিশ্বের দ্বারে, তার কাছে, শিশুটা নবজাতকের কাছে এই পৃথিবীটা একেবারেই নতুন, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, সে অধিকার ব্যক্ত করছে কি, এই পৃথিবী আমারও বাস করার জায়গা, সুতরাং আমাকে একটা সুন্দর পৃথিবী দাও। কবি বুঝতে পারছেন নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার করে। সুতীব্র চিৎকার করে শিশুটি তার অধিকার ব্যক্ত করছে, এই পৃথিবীতে আমারও অধিকার আছে। তার শরীর খর্বকায়। কবি বলছেন কি, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, উপরের দিকে তোলা। দেখবে শিশুরা তার হাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তুলে রাখে। সেই জায়গা থেকে হয়তো কবি সেই ছাড়পত্রের কথাটা অনুভব করেছেন, একটা অলৌকিক ছাড়পত্রের কথা। বলছে শিশুটির শরীর খর্বদেহ, সে নিঃসহায়তা, সে নিঃসহায় মানে সহায়হীন থাকে শিশুরা। যারা আমরা বড়রা আছি, আমাদের ছাড়া শিশুরা অসহায় থাকে, সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন। তবু তার মুষ্টিবদ্ধ হাত, তবু সে হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে, উত্তোলিত উদ্ভাসিত, উপরের দিকে তুলে রেখেছে। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা! আমরা প্রতিজ্ঞা করি না হাতে হাত মুঠো করে, সেই রকম শিশুটিও হাত মুঠো করে কি যেন একটা দুর্বোধ্য, সেটা বোঝা যায় না, একটা প্রতিজ্ঞা করেছে। সে ভাষা বোঝে না কেউ, কেউ সেই ভাষাটা বুঝতে পারে না। কেউ হাসে, সেই শিশুর ভাবভঙ্গি দেখে বা তার কি বলে অ্যাক্টিভিটিসগুলি দেখে কেউ হাসে বা কেউ মৃদু তিরস্কার করে। কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার, কেউ তিরস্কার করে মানে তুচ্ছতাচ্ছিল্য করে। কবি কি বলছেন? বলছেন আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। দেখো, যে কথাটা আগে বলেছি আমি, কবির সঙ্গে শিশুর কিন্তু মনের একটা অলৌকিক ছাড়পত্রের আদান প্রদান হয়েছে। কবি বুঝেছেন কি, মনে মনে তিনি সেই শিশুটার ভাষা বুঝেছেন। কি? পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। তিনি একটা নতুন চিঠি পেয়েছেন শিশুটার মারফত। শিশুটি তাকে একটা ছাড়পত্রের কথা বলেছেন, তিনি বুঝতে পারছেন। কিসের চিঠি? আসন্ন যুগের। আসন্ন মানে আগত যে যুগ বা যে সময়, সেই সময়ের একটা চিঠি তিনি পেয়েছেন। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। তিনি সেই শিশুটার কাছে পরিচয়পত্র যেটা আছে, সেই পরিচয়পত্রের থেকে তিনি একটা আসন্ন যুগের চিঠি পেয়েছেন সেই শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখের মাধ্যমে। কি বলেছে দেখো, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। আমরা যারা পুরনোরা আছি, আমরা চলে যাব। কি নিয়ে চলে যাব? জরাজীর্ণগ্রস্ত পৃথিবীতে মৃত আর ধ্বংসস্তূপ পিঠে আমাদেরকে চলে যেতে হবে। যে পৃথিবীকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করে রেখেছি, সেই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। আর কি করতে হবে? যে শিশুটা নতুন এসছে তাকে স্থানটা ছেড়ে দিতে হবে। কারণ আমি বারবারই বলছি কথাটা, যে পুরনোরা স্থান ছেড়ে দিলেই নতুনরা সেই স্থানে জায়গা করে নেয়। আমাদের চলে যেতে হবে, চলে যাব। কবি বলছেন চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। কবি বলছেন আমরা নিশ্চয়ই চলে যাব, কিন্তু যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ প্রাণপণ দিয়ে এই পৃথিবীর জঞ্জাল সরানোর চেষ্টা করব। একটা নতুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পৃথিবী নতুন শিশুটিকে
আমরা উপহার দিয়ে যেতে চাই। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। যে জরাজীর্ণ ব্যর্থতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের পৃথিবী, সেই পৃথিবীটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন শিশুর জন্য বাসযোগ্য করে আমরা যাব। হে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। কবি বলছেন তিনি করে যাবেন নবজাতকের কাছে, নতুন যে জাতক, নতুন জন্ম হয়েছে যে শিশুটি, তার কাছে দৃঢ় অঙ্গীকার করছেন কবি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তিনি অঙ্গীকারবদ্ধ সেই শিশুটির কাছে। একটা সুন্দর পৃথিবী বা মুক্ত পৃথিবী শিশুটিকে দিয়ে যেতে চান কবি। অবশেষে সব কাজ সেরে তিনি বলছেন, অবশেষে সমস্ত কাজ যখন সারা হয়ে যাবে, আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তিনি বলছেন অবশেষে সব শেষে যখন কাজ শেষ করা হয়ে যাবে, সেই শিশুটির জন্য একটা বাসযোগ্য স্থান আমরা তৈরি করতে পারবো, তখন কবির বলছেন তার দেহের রক্ত দিয়ে সেই শিশুটিকে আশীর্বাদ করে যাবেন এবং তারপর তিনি ইতিহাস হয়ে যাবেন, মানে গত হয়ে যাবেন। একদম ছোট্ট একটা সুন্দর কবিতা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সবাই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং ক্লাসগুলি মনোযোগ দিয়ে করবে। তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার করবে অবশ্যই। ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে বসে ক্লাসগুলি দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।